ট্রেডিংয়ের জগতে একটা কথা কিন্তু আমরা প্রায়ই শুনি, জিরো কমিশন বা ফ্রি ট্রেডিং। কিন্তু আসলে কি সবকিছু বিনামূল্যে পাওয়া যায়? না। আজ আমরা এই ফ্রি ট্রেডিংয়ের আড়ালে থাকা আসল খরচটা মানে স্প্রেড জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করব। চলুন তাহলে এই রহস্যটা একটু উন্মোচন করা যাক। তো প্রশ্নটা খুবই সহজ। যদি কোনো কমিশনই না নেওয়া হয় তাহলে এই ব্রোকারদের লাভটা হয় কোত্থেকে? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি, আর এর উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, প্রথমে একটা জিনিস একদম পরিষ্কার করে নেওয়া যাক। এই যে জিরো কমিশন, এটা আসলে একটা বড় মিথ। সত্যি বলতে ট্রেডিংয়ের দুনিয়ায় কোনো কিছুই কিন্তু ফ্রি নয়। খরচটা হয়তো আলাদা করে চোখে আঙুল দিয়ে দেখানো হয় না, কিন্তু খুব চালাকির সাথে সিস্টেমের মধ্যেই সেটা বিল্ট ইন থাকে। মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আপনাকে আলাদা করে কোনো ফি দিতে হচ্ছে না, কিন্তু যে দামে আপনি কিনছেন আর যে দামে বিক্রি করছেন সেই দামের মধ্যেই খরচটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই কেনাবেচার দামের মধ্যে যে ছোট্ট একটা পার্থক্য, ঠিক সেটাই হলো ব্রোকারের লাভ। তাহলে এই যে লুকিয়ে থাকা খরচটা, এর একটা গালভরা নাম আছে। ট্রেডিংয়ের ভাষায় একেই বলা হয় স্প্রেড। চলুন তো দেখি এই স্প্রেড মানে বেড আর আস্ক প্রাইসের মধ্যে যে তফাৎ, সেটা আসলে কি। তো প্রথমে আসা যাক বিড প্রাইসে। একদম সহজ করে বললে এটা হলো সেই দামটা যে দামে ব্রোকার আপনার কাছ থেকে কোনো কারেন্সি কিনতে রাজি আছে। মানে আপনি যদি কিছু বিক্রি করতে চান তাহলে এই দামে আপনাকে বিক্রি করতে হবে। আর আস্ক প্রাইস হলো ঠিক তার উল্টোটা। এটা হলো সেই দাম যে দামে ব্রোকার আপনাকে কোনো কারেন্সি বিক্রি করতে চায়। অর্থাৎ যদি কিছু কিনতে হয় তাহলে এই আস্ক প্রাইসেই কিনতে হবে। তো হিসাবটা একদম সোজা। এই যে আস্ক প্রাইস যেটা সবসময় একটু বেশি হয় আর বিড প্রাইস যেটা একটু কম, এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটাই হলো স্প্রেড। আস্ক প্রাইস থেকে বিড প্রাইস বাদ দিলেই স্প্রেডটা বেরিয়ে আসে। ব্যাপারটা যদি এখনও একটু কঠিন লাগে, চলুন একটা খুব সহজ উদাহরণ দেখি একটা আইফোন দিয়ে। ধরুন একটা দোকান আপনার কাছ থেকে একটা পুরনো আইফোন $999 কিনল। এটা হলো তাদের জন্য বিড প্রাইস। তারপর সেই একই ফোনটা তারা দোকানে $1000 বিক্রি করার জন্য রাখল। এটা হলো আস্ক প্রাইস। মাঝখানে যে $1 তফাৎ, সেটাই হলো দোকানটার লাভ। ট্রেডিংয়ের ব্রোকাররাও ঠিক এইভাবেই লাভ করে। এখন প্রশ্ন হলো এই স্প্রেডটা মাপা হয় কিভাবে। এর জন্য একটা ইউনিট আছে যাকে বলে পেপস। পিপ হলো একটা কারেন্সি পেয়ারের দামের সবচেয়ে ছোট যে পরিবর্তনটা হতে পারে সেই এককটা। এই পিপ দিয়েই স্প্রেডটা মাপা হয়। আচ্ছা, এই স্প্রেড কি সব সময় একই রকম থাকে? না, প্রধানত দুই ধরনের স্প্রেড হয়। একটা হলো ফিক্সড মানে স্থির, আর অন্যটা হলো ভ্যারিয়েবল মানে পরিবর্তনশীল। একজন ট্রেডার হিসেবে এই দুটো সম্পর্কে কিন্তু একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। ফিক্সড স্প্রেড নামটা শুনলেই বোঝা যাচ্ছে, তাই না? এটা একদম স্থির। বাজারের অবস্থা যতই খারাপ হোক বা ভালো হোক, এই স্প্রেডটা একই থাকে। ফলে খরচটা আগে থেকেই অনুমান করা যায়। অন্যদিকে ভেরিয়েবল স্প্রেড বাজারের চাহিদা আর যোগানের সাথে সাথে সেকেন্ডে সেকেন্ডে বদলাতে থাকে। এখন প্রশ্ন আসতেই পারে, একজন ট্রেডারের জন্য কোনটা ভালো, ফিক্সড নাকি ভ্যারিয়েবল? চলুন এই দুটো স্প্রেডের ভালোমন্দ দিকগুলো একটু বিস্তারিতভাবে তুলনা করে দেখি। তাহলে বোঝা যাবে কার ট্রেডিং স্টাইলের জন্য কোনটা বেশি উপযুক্ত। দেখুন, ফিক্সড স্প্রেডের খরচটা আগে থেকে জানা যায়, এটা একটা বড় সুবিধা। কিন্তু এর একটা বিরাট সমস্যা হলো রিকোট। ব্যাপারটা কি? ধরুন বাজার খুব দ্রুত নড়াচড়া করছে। আপনি একটা দামে ট্রেড করতে গেলেন, কিন্তু ক্লিক করার মুহূর্তেই দামটা পাল্টে গেল। তখন ব্রোকার আপনাকে একটা নতুন দাম দেখায়, আর বেশিরভাগ সময়েই সেই দামটা আপনার জন্য ভালো হয় না। কি একটা বিরক্তিকর ব্যাপার, তাই না? অন্যদিকে ভ্যারিয়েবল স্প্রেডে এই রিকোটের ঝামেলা নেই, কিন্তু বাজারের অস্থিরতার সময় খরচটা হঠাৎ করে অনেক বেড়ে যেতে পারে। ফিক্সড স্প্রেডের আর একটা বড় সমস্যা হলো স্লিপেজ। আর এটার জন্য এখানে একটা দারুণ মজার তুলনা দেওয়া হয়েছে। স্লিপেজ মানে হলো আপনি যে দামে ট্রেডটা করতে চেয়েছিলেন তার থেকে একটু ভিন্ন দামে আপনার ট্রেডটা হলো। আর দুঃখের বিষয় হলো সেই ভিন্ন দামটা সাধারণত আপনার বিপক্ষে যায়। অনেকটা ছবিতে যা দেখেছেন, বাস্তবে তার সাথে মিল না পাওয়ার মতো একটা ব্যাপার। অন্যদিকে ভ্যারিয়েবল স্প্রেডের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর স্বচ্ছতা। এখানে কোনো রিকোডের ঝামেলা নেই। আর ব্রোকার যেহেতু অনেকগুলো জায়গা থেকে দামটা পায়, তাই প্রতিযোগিতার কারণে ট্রেডাররা প্রায় ন্যায্য আর ভালো একটা দাম পেয়ে থাকে। তবে একটা কিন্তু আছে। বড় কোনো অর্থনৈতিক খবর আসার সময় বা ছুটির দিনে যখন বাজারে লোক কম থাকে, তখন কিন্তু ভ্যারিয়েবল স্প্রেড অনেক বেড়ে যেতে পারে। এখানে তো মজা করে বলাই হয়েছে, জম্বি অ্যাট্যাক হলেও নাকি স্প্রেড বেড়ে যেতে পারে। মানে বাজারের চরম অস্থিরতায় খরচটা বেড়ে যায়। এতক্ষণ তো অনেক থিওরি নিয়ে কথা হলো,
এবার চলুন একদম আসল হিসাবে ঢোকা যাক। এই যে স্প্রেড বা পিপস, এটাকে আসল টাকায় বা ডলারে কিভাবে হিসাব করতে হয় সেটা একটু দেখে নেই। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরা যাক কোনো একটা ট্রেডে স্প্রেড হল 1.4 পিপস। এই সংখ্যাটা দিয়েই আমরা এখন খরচটা বের করব। হিসাবটা কিন্তু খুবই সোজা। প্রথমত জানতে হবে প্রতি পিপের দাম কত, যেটা আপনার ট্রেডের সাইজের উপর নির্ভর করে। যেমন একটা মিনি লটের জন্যে এটা সাধারণত $1 হয়। তারপর শুধু ওই পিপ ভ্যালুকে স্প্রেড দিয়ে গুণ করে দিলেই হলো। আমাদের উদাহরণে $1কে 1.4 দিয়ে গুণ করলে মোট খরচ হচ্ছে $1.40। ব্যাস, এটাই হলো আপনার ট্রেডের আসল খরচ। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? কোন স্প্রেডটা কার জন্য ভালো? এর উত্তরটা কিন্তু পুরোপুরি নির্ভর করে ট্রেডিং স্টাইল আর অ্যাকাউন্টের সাইজের ওপর। একদম সংক্ষেপে বললে, যাদের অ্যাকাউন্ট ছোট এবং যারা খুব ঘন ঘন ট্রেড করেন না, তাদের জন্য ফিক্সড স্প্রেড ভালো, কারণ এতে খরচটা আগে থেকে জানা থাকে। আর যাদের অ্যাকাউন্ট বড়, যারা খুব দ্রুত ট্রেড এক্সিকিউশন চান এবং রিকোর্ডের ঝামেলা এড়াতে চান, তাদের জন্য ভেরিয়েবল স্প্রেডটাই সেরা। তাহলে আজকের এই পুরো আলোচনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এখন যেহেতু এই ফ্রি ট্রেডিংয়ের পেছনের লুকানো খরচটা জানা গেল, এরপর থেকে কোনো জিরো কমিশন অফার দেখলে সেটাকে কি আর আগের চোখে দেখা হবে? আশা করি এখন থেকে সিদ্ধান্তটা আরও ভেবেচিন্তে নেওয়া যাবে।